নিজের পদত্যাগের প্রশ্নে যা বললেন ওবায়দুল কাদের। নীরবতাই এখন জামায়াতের বড় হাতিয়ার। জানাবো সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন আন্দোলনকারীরা। বদলিকে সুযোগ হিসেবে দেখছেন হারুন। এবং সর্বশেষ জানাবো আবার মাঠে ১-১১ কুশীলবরা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নিজের পদত্যাগের প্রশ্নে যা বললেন ওবায়দুল কাদের। কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ৯ দফায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পদত্যাগ দাবি করা হয়েছে। এই বিষয়ে প্রশ্ন করা হলে সরাসরি জবাব দেননি ওবায়দুল কাদের। আন্দোলনরত শিক্ষার্থীদের 9 দফা দাবির একটি হলো ছাত্র হত্যার দায় নিয়ে সেতুমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজ নিজ মন্ত্রণালয় ও দল থেকে পদত্যাগ করতে হবে। এই প্রসঙ্গ টেনে সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করেন, শিক্ষার্থীদের প্রধান দাবি কোটা সংস্কারের, সেটি সরকার মেনে নিয়েছে। এখন তারা 9 দফা দাবি দিয়েছে। এই 9 দফার মধ্যে আপনার এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ সহ বেশ কয়েকটা দাবি আছে। এই দাবির ব্যাপারে আপনার কি ভাবছেন? জবাবে ওবায়দুল কাদের বলেন, দেখুন, আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই। আমি আজকেও বলেছি, সরকার অলরেডি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছে। এতে 3 জন বিচারপতি, জাতিসংঘ সহ যেসব দেশ এই তদন্তের ব্যাপারে আগ্রহ প্রকাশ করবে আমরা তাদের স্বাগত জানিয়েছি। তদন্ত কাজেও তারাও অংশ নিতে পারে। তিনি বলেন, এখন কে অপরাধী কে অপরাধী নয়, প্রতিটি হত্যাকাণ্ডের তদন্ত করতে আমরা বদ্ধপরিকর। সেটি ওই যে তদন্ত কমিশন, তারপর কার্যবিধির আয়তার মধ্যে পড়ে। কাজে এই বিষয়টি সেখানে থাকবে, সেখানে সিদ্ধান্ত হবে। ডিবি কার্যালয় থেকে ফিরে কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়ক ফের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এ ব্যাপারে সরকার তাদের সঙ্গে কোনো আলোচনা করবে কিনা সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, সরকার কোনো সিদ্ধান্ত নিলে আপনাদের জানিয়ে দেওয়া হবে। নীরবতা এখন জামায়াতের বড় হাতিয়ার। নির্বাহী আদেশে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এই আদেশের পর গণমাধ্যমের শুধু বিবৃতি দেওয়া ছাড়া আর কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি দলটি। জানা গেছে, বিষয়টি নিয়ে মাঠে কোনো কর্মসূচি যাবে না দলটি। দলের সর্বস্তরের নেতাকর্মীদের ধৈর্যের মাধ্যমে পরিস্থিতি মোকাবেলার জন্য নির্দেশনা দিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। জামায়াতের একাধিক নেতা মনে করেন, সিদ্ধান্ত ঘোষণা তাদের জন্য একটি ফাঁদ। তারা যদি প্রতিক্রিয়া দেখার বা রাজপথে কর্মসূচি পালন করে তাহলে সরকার চলমান ছাত্রদের আন্দোলন থেকে দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেবে। জামায়াত নেতাদের দাবি, কোটা বিরোধী আন্দোলন সরকার অনেক শিক্ষার্থী, দিনমজুর ও সাধারণ মানুষকে হত্যা করেছেন, যেখানে জামায়াত বা ছাত্র শিবিরের কোনো নেতাকর্মী নিহত হননি। কোটা আন্দোলনের ঘটনায় ঢাকায় 31 জুলাই পর্যন্ত ডিএমপি 243 মামলায় 2,630 জনকে গ্রেপ্তার করেছেন। তাদের মধ্যে 2,284 জনের রাজনৈতিক পরিচয় নেই। বিএনপি নেতাকর্মী 269 জন, জামায়াত ও শিবিরের 73 জন। নেতারা মনে করবেন, সরকার যা করেছেন তাতে জামায়াত জনগণের আরও কাছে যাওয়ার সুযোগ পেয়েছে। সিদ্ধান্ত ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জামায়াত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান এবং বিবৃতিতে বলেছেন, সরকার বাংলাদেশ জামায়াত ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেন সংবিধান লঙ্ঘন করেছে। আমরা সরকারের এই অসাংবিধানিক, অগণতান্ত্রিক ও অন্যায় সিদ্ধান্তে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কোটা সংস্কার আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দাবি করে তিনি বলেন, সরকার ছাত্রদের অরাজনৈতিক আন্দোলনকে দমন করার জন্য দেশে দলীয় ক্যাডার ও রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে গণহত্যা চালায়। সরকার এই গণহত্যার বিরুদ্ধে দেশের শিক্ষক সমাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ আন্দোলন করে যাচ্ছে। বিশ্ব সম্প্রদায় এই গণহত্যার নিন্দা জানিয়েছে। সরকার নিজেদের অপকর্ম ঢাকার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নির্বাহী আদেশকে নিষিদ্ধ ঘোষণা করে চলমান আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করতে যাচ্ছে। আলাদা এক বিবৃতিতে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুর ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, সরকার নিজেদের অপকর্ম ঢাকার জন্য নিষিদ্ধ ঘোষণা করে চলমান আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, সরকার এই হাস্যকর সিদ্ধান্ত ছাত্র শিবির সহ দেশের ছাত্র সমাজ ঘৃণ্যভাবে প্রত্যাখ্যান করেছে। বিবৃতিতে নেতারা বলেন, বাংলাদেশের জনগণ ইতিপূর্বে কোনো স্বৈরাচারকে মেনে নেয়নি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়ে প্রতিবেশী প্রভুর অনুকল্পনায় অবৈধভাবে দীর্ঘ 15 বছরের অধিক সময় ধরে ক্ষমতা দখল করে থাকা এই সরকারকে মেনে নিচ্ছে না। সাধারণ ছাত্র জনতার উপর হত্যাকাণ্ড চালানো গণবিরোধী আওয়ামী লীগ ইতিমধ্যে দেশের মানুষ লাল কার্ড দেখিয়েছে। উল্লেখ্য, নিবন্ধন না থাকায় জামায়াতের গত 3টি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ ছিল না। দলটির কেন্দ্রীয় কার্যালয় সহ বেশিরভাগ কার্যালয় বন্ধ অনেক বছর ধরে। 2টি একটি ব্যতিক্রম ছাড়া এতদিন জামায়াত শিবিরকে প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হয়নি। কার্যত অনেকটা নিষিদ্ধই ছিল দলটি। সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন আন্দোলনকারীরা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন সাধারণ শিক্ষার্থী জনতা। সরেজমিনে দেখা যায়, সায়েন্স ল্যাব মোড়ের বাইতুল মামুর জামে মসজিদ জায়গা না হওয়ায় সামনের সড়কে নামাজের আদায় করেন সাধারণ মুসল্লিরা। পরে নামাজ শেষ করে বেলা 1:50 দিকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন তারা। সেখানে সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়। এই সময় বাইতুল মামুর মসজিদের সামনে থাকা বিপুল সংখ্যক পুলিশকে লক্ষ্য করে তারা ভুয়া ভুয়া বলে স্লোগান দেন। শিক্ষার্থীরা বলেছেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ জানাতে তারা রাস্তায় নেমেছেন। সারা দেশে শিক্ষার্থীদের উপর আইনশৃঙ্খলা বাহিনীর গুলি ও হত্যার প্রতিবাদে তারা রাস্তায় নেমেছে। এদিকে একই দাবিতে শাহবাগ মোড়ে বিক্ষোভ করছে সাধারণ ছাত্র জনতা। এছাড়া উত্তরা, বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলন করতে দেখা গেছে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষদের। বদলিকে সুযোগ হিসেবে দেখছেন হারুন। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন রশিদকে গোয়েন্দা বিভাগ ডিবি দায়িত্ব থেকে বদলি করে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনের দায়িত্ব দেওয়া হয়েছে। চলমান কোটা বিরোধী ছাত্র আন্দোলন, দেশের পরিস্থিতি যখন চরমে, ঠিক এই সময় গোয়েন্দা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি হওয়ার বিষয়টি নিয়ে নানা রকম আলোচনা জন্ম দিয়েছে অনেকে। তার এই বদলিকে শাস্তি হিসেবে দেখলেও এই ঘটনায় আরও বিবৃতি পরিসরে কাজ করার সুযোগ হিসেবে দেখছেন অতিরিক্ত কমিশনার হারুন রশিদ। আলোচিত এই পুতিন কর্মসূচির ডিবিতে শেষ কর্মদিবস ছিল বৃহস্পতিবার। এদিন সন্ধ্যায় ডিবি কার্যালয়ের ফটকে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি অল্প সময় কথা বলেন। এক প্রশ্নের জবাবে হারুন রশিদ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমার উপর আস্থা ও বিশ্বাস রেখে আরেকটি জায়গায় পদায়ন করেছে। ডিএমপিতে বিস্তারিত পরিসরে কাজ করার সুযোগ করে দিয়েছে। ওই সময় তিনি বললেন, মানুষের সবশেষ ভরসাস্থল জায়গা থানা থেকে মানুষ সেবা দিতে পারে। সেই লক্ষ্যে আমি চেষ্টা করব যাতে সাধারণ মানুষ থানায় আসে এবং সেবা পায়। যে কোনো ঘটনায় থানায় গিয়ে জিডি মামলা করতে পারে। চেষ্টা করব থানাকে সাধারণ মানুষের অবস্থায় নিয়ে যেতে। কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়কারীকে ডিবি কার্যালয় নিরাপত্তা হেফাজত নিলে আলোচনা সমালোচনার মধ্যে তাদের সঙ্গে খাওয়ার ছবি ফেসবুকে প্রকাশ হলে তার নতুন আলোচনা তৈরি হয়। এই নিয়ে হাইকোর্ট উসমা প্রকাশের পর হারুন রশিদ বদলি আদেশ আছে। তার জায়গায় নতুন দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত কমিশনার আশরাফুজ্জামান। তিনি এর আগে বিএনপির লজিস্টিক, ফিনান্স ও প্রকিউরমেন্ট দায়িত্ব ছিলেন। ডিবি থেকে বিদায়ের সময় হারুন বলেন, আমি 3 বছর 3 মাস ডিবিতে কাজ করেছি। আপনারা সবসময় আমার পাশে ছিলেন। আমি চেষ্টা করেছি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ মেনে ডিবিতে সাধারণ মানুষের আস্থা দোরগোড়ায় নিয়ে যাওয়া। ডিবিকে আস্থার জায়গা করতে পারার কথা উল্লেখ করে তিনি বলেন, ঢাকা চাকরিজীবী আমি সাধারণ মানুষের কাছে ডিবিকে একটি আস্থার জায়গায় পরিণত করেছি। বাংলাদেশের প্রতিটি মানুষ তার বিশ্বের মানুষ জানে কারো সমস্যা হলে ডিবিতে গেলে প্রবলেম সলভ হতে পারে। এই মনে করে অসংখ্য মানুষ আমাদের কাছে আসতে পারে না। তার কারণে সাধারণ মানুষের ডিবির নামটা জানে। আমি চেষ্টা করছি ডিবিকে একটা আস্থার জায়গা নিয়ে যেতে। ডিবির দায়িত্ব পালনকালে হারুন তার কার্যালয়ে অভিযোগ নিয়ে আসা বিভিন্ন জনকে দুপুরে খাওয়ান। সেসব ছবি নিজেদের ফেসবুক শেয়ার করেন, যা নিয়ে বেশ আলোচনায় ছিলেন এই কর্মকর্তা। এর আগে পুলিশের বিভিন্ন দায়িত্ব পালনকে আলোচনায় আসেন হারুন রশিদ। পুলিশের তেজগাঁও বিভাগে অতিরিক্ত উপকমিশনার থাকাকালে 2011 সালে পুলিশের দিকে তেড়ে যাওয়ায় তৎকালীন বিরোধী দলীয় প্রধান হুইপ বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুককে ধাওয়া দিয়ে বেদম পিটুনির পরে ঘটনা আলোচিত হন। এরপর ডিএমপির লালবাগ বিভাগে কয়েক বছর দায়িত্ব পালনের পর গাজীপুর পুলিশ সুপার হন তিনি। সেখানে কয়েক বছর দায়িত্ব পালনের মধ্যে 2018 সালে যে মেসেজ গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের সময় বিএনপিদের বিরুদ্ধে পক্ষপাত অভিযোগ করে তোলে। এরপর ওই বছরের আগস্টের শুরুতে তাকে ঢাকা মহানগর পুলিশ বদলি করা হয়। এদেশে পুলিশের কর্মকর্তা। এরপর তাকে নারায়ণগঞ্জ থেকে সরিয়ে পুলিশের সদর দপ্তরে আনা হয়েছিল, তবে আবার তাকে ডিএমপির তেজগাঁও হিসেবে দায়িত্ব দেওয়া হয়। ডিআইজি হিসেবে 2022 সালে 11 মে পদোন্নতি পাওয়ার পর একই বছর 13 জুলাই ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে ঢাকায় জিডির দায়িত্ব পান। ডিএমপির যুগ্ম কমিশনারের দায়িত্ব ছিলেন তিনি। আবার মাঠে 1-11 কুশীলবরা। 2007 সালে 11 জানুয়ারি বাংলাদেশে একটি অনির্বাচিত সরকার ক্ষমতায় এসেছিল। অনির্বাচিত সরকারকে ক্ষমতায় আনার পেছনে ছিল সুশীল সমাজের একটি নীল নকশা। আওয়ামী লীগ বিএনপি রাজনৈতিক সহিংসতার চরম পর্যায়ে নিয়ে যাওয়ায় সেক্ষেত্রে উস্কানি দেওয়া হয়েছিল সেনাবাহিনীর সমর্থনে। ডক্টর ফখরুদ্দিনের নেতৃত্বে একটি অনির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করেছিল এবং সেই রকম দুজনের মতো লক্ষণ দেখেছিল। ওই নির্বাচন সরকারকে ক্ষমতা রাখার পরিকল্পনা ছিল আরও দীর্ঘ সময়, কিন্তু শেষ পর্যন্ত রাজনৈতিক চাপ এবং 1-11 সরকার সীমাহীন ব্যর্থতার কারণে জনক্ষোভের সূচনা হয়। এরপর তারা একটি নির্বাচন দিয়ে দায়িত্ব অর্পণ করে। 2008 ডিসেম্বর নির্বাচন আয়োজনে ছিল 1-11 সরকারের সবচেয়ে। এখন বিরোধী দলের আন্দোলন নেই, বিরোধী দলের
অবস্থা অত্যন্ত নাজুক। তারা এখন সাংগঠনিকভাবে বিপর্যস্ত। আর এই কারণেই কোটা সংস্কার আন্দোলনের উপর ভর করে আরেকটি একাগ্র আনার পরিকল্পনা বাস্তবায়ন চলছে। প্রত্যেকে আসছে নানা রকম উদ্দেশ্য এবং স্বার্থসিদ্ধির জন্য। গতকাল দেখা গেছে একাগ্রের সময় যারা ষড়যন্ত্রকারী ছিলেন তারা গণতন্ত্রকে বিদায় দিয়ে চেয়েছিল, তারা সবাই মাঠে নেমেছে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতার আহমেদ, রাজাকার কন্যা, পরিবেশিত সৈয়দ রেজওয়ানা হাসনান সহ বেশ কয়েকজন সুশীল উপস্থিত ছিলেন। এই সুশীলদের একটাই পরিচয়, তারা নির্বাচিত সরকার ক্ষমতায় আনতে চান। তারা বিরাজনীতিকরণের প্রক্রিয়া বাস্তবায়ন করতে চান। মজার ব্যাপার হলো সুশীল সমাজ মিন্টু রোড বিকালবেলা সমাবেশ করে। তার আগে সরকার নিরাপত্তা হেফাজতে থাকা হয় শিক্ষার্থীকে মুক্ত করে দেয়। তাহলে এই কর্মসূচির অর্থ কী? শিক্ষার্থীদের যখন ছেড়েই দেওয়া হবে তারপরও তারা এরকম কর্মসূচি কেন পালন করছে? বিষয়টি সরকারের শিক্ষার্থীদের সাথে সরকারের একটি আলোচনার বিষয়। অস্বাভাবিক করতে চাইছে, কিন্তু যে সূত্রগুলো বলছে যে মাঠে যেহেতু সেনাবাহিনী নামানো হয়েছে, এখন যদি অস্থিরতা সৃষ্টি হয় তার বাংলাদেশের উপর দিয়ে কোনো নিষেধাজ্ঞা বা চাপ করা যায় না, তাহলে একটি একাগ্র আসার পথ সুগম হবে বলে মনে করছে তারা। আর সেই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য চেষ্টা চালাচ্ছে এক 11 কুশীলবরা। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।